আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরিসংখ্যান অধ্যায়ে এই তিনটা প্রশ্ন বারবার প্রত্যেকটা বোর্ডে আসে। প্রতিটা বোর্ডে এই তিনটা প্রশ্নই করে। এবার তোমরা এখান থেকে এই তিনটা প্রশ্নই তোমরা কমন পাবা। একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি গড়, একটা হলো মধ্যক নির্ণয়, একটা হলো প্রচুরক। এই তিনটা অঙ্ক প্রায় আসে, ঠিক আছে? তো এবারও আসবে তোমাদের। এখানে তোমরা 12 মার্ক কমন পাবা। একটা অঙ্ক কিন্তু এগুলো 4 মার্ক করে, ঠিক আছে? তো তোমরা এখানে কিন্তু 4 মার্ক করে এই 12 মার্ক অবশ্যই কমন পাবা। তোমরা তো জানো যারা জেনারেলে পড়ো, তোমাদের পরিসংখ্যান থেকে তোমরা দুইটা প্রশ্ন উত্তর দিতে পারবা। তো দুইটা প্রশ্ন কিন্তু একটা প্রশ্নের ভিতরে সংক্ষিপ্ত থাকবে আর একটার ভিতরে মধ্য এবং প্রচুরক থাকবে, ঠিক আছে? তোমরা এই তিনটা অঙ্ক যদি শিখতে পারো তাহলে তোমরা 12 মার্ক কিন্তু কমন তোমাদের। এবং কর জন্য তোমার এক্সট্রা করতে হবে, কিন্তু খ এবং গয়ের জন্য এই তিনটা প্রশ্ন করা হয়, ঠিক আছে? তো চলো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে সারণী যদি দেওয়া থাকে, মানে প্রশ্ন যদি তোমাদের সারণী থাকে, তো ওই সারণীর সংক্ষিপ্ত পদ্ধতি গড় কীভাবে করে, মধ্য কীভাবে করে, প্রচুরক কীভাবে করে সেটা দেখাবো। ওকে, তো চলো আমরা ক নম্বর প্রশ্ন কি বলছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের এমনভাবে শেখাবো যাতে তোমরা এই অঙ্ক আর না ভুলো। তো দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের গড় হবে কয়টা? পাঁচটা হবে। প্রথম গড়ের নাম হলো শ্রেণীব্যক্তি। এখানে দেওয়া শ্রেণীব্যক্তি দেওয়া আছে। শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, FI UI। এই পাঁচটা গড় তোমাদের জানা থাকতে হবে। পাঁচটা গড় আমরা করব, মানে পাশাপাশি গড় হবে পাঁচটা, আর নিচে নিচে গড় হবে কয়টা? যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে 7টা গড় আছে, তো আমরা একটা গড় বাড়ায় করব, ঠিক আছে? যদি এখানে 8টা থাকতো আমরা 9টা গড় নিতাম, যদি এখানে 5টা থাকতো আমরা 6টা নিতাম, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা ছক আঁকবো, লিখবো যে প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী তৈরি করা হলো। তো পাশাপাশি তোমরা নিচে নিচে গড় নেবে কয়টা? 1 2 3 4 5 6 7। একটা গড় বাড়াইবা, 8টা করবা। তো 1 2 3 4 5 6 7 এই 8টা রাখলাম, ঠিক আছে? একটা হয়েছে মোটের জন্য এক্সট্রা। এখন দেখো পাশাপাশি কয়টা করবা? 5টা। 1 2 3 4 এই 5টা করবা, ঠিক আছে? প্রথম গড়ের নাম হবে শ্রেণীব্যক্তি, দ্বিতীয় গড়ের নাম হবে মধ্যমান, ঠিক আছে? এই মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় গড়ের নাম হবে গণসংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? FI দ্বারা। চতুর্থ গড়ের নাম হবে দাব বিচ্যুতি, UI। তোমরা চাইলে XI মাইনাস A বাই H এটা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, শুধু UI দিলেও হবে। আর পঞ্চম গড়ের নাম হবে তোমাদের FI UI। এখন দেখো শ্রেণীব্যক্তি তোমাদের এখানে প্রশ্ন দেওয়াই আছে, যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা লিখবা। যেমন প্রথম গড়ের হলো তোমার 45 থেকে 49, তো 45 থেকে 49 লিখবা। দ্বিতীয় গড় হলো 50 থেকে 54, এই 50 থেকে 54। তৃতীয় গড় হলো তোমার 55 থেকে 59, 50 থেকে 59। চতুর্থ গড় হলো 60 থেকে 64। এরকম করে সিরিয়ালে তোমরা লিখবা, ঠিক আছে? এরকম সিরিয়ালে তোমরা লিখবা। আর গণসংখ্যা গড়ে কী আছে দেখো, আমরা যে যা পাইছি তা তাকে লিখি। গণসংখ্যা গড়ে দেওয়া আছে প্রথম গড়ে 4, দ্বিতীয় গড়ে 8, তৃতীয় গড়ে 10, চতুর্থ গড়ে 20, পঞ্চম গড়ে হলো তোমার হলো 12, আর এই ষষ্ঠ গড়ে তোমার হলো 6, ঠিক আছে? এই 6 লেখা হলো। তো এইগুলো তো আমাদের প্রশ্ন দেওয়া আছে। শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যাও দেওয়া থাকবে। তো আমরা এই যে মধ্যমান নির্ণয় করতে হবে, দাব বিচ্যুতি তৈরি করতে হবে, এবং কি FI UI তৈরি করতে হবে। তো এগুলো কেন করব আমরা? কারণ আমাদের বলছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়, আর এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্র হলো A প্লাস সামেশন FI UI বাই N গুণ H। ওকে, এখন দেখো এখানে মধ্যমান। তো আমাদের এই মধ্যমান কীভাবে নির্ণয় করবো আমরা? এই যে এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 49। 45 আর 49 যোগ করব। এই দুইটা সংখ্যাকে যোগ করে এখানে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা 2 দ্বারা ভাগ করব। এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। তো চলো আমরা ভাগ করে দেখাই। 45 যোগ 49, 45 যোগ 49 94 আসে, ভাগ 2 কত আসতেছে আমাদের? 47। তো আমরা এখানে 47 লিখব। তারপরে তুমি এই 50 যোগ 54 এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, মানে 50 যোগ 54 কত হচ্ছে? 104। এটাকে ভাগ করব 2 দ্বারা, 52। তারপরে 55কে এই 59 দ্বারা যোগ করবা, তারপরে 2 দ্বারা ভাগ করবা। দুইটা সংখ্যাকে আগে দুইটা সংখ্যা যোগ করবা, তো তারপরে 65 যোগ
69, এই দুটো সংখ্যা যোগ করলে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 67। 70 যোগ 74 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 72, ঠিক আছে। তো আমাদের এই কাজ শেষ, মধ্যমানের কাজ শেষ, গণসংখ্যা প্রশ্ন দেওয়া ছিল। এবার দাব বিচ্যুতি কীভাবে নির্ণয় করব? দেখো, দাব বিচ্যুতি নির্ণয় করার জন্য এখানে আমাদের আগে মধ্যমানটাকে বের করতে হবে, যে মধ্যমান কোনটা, মধ্য কোনটা, ঠিক আছে। দেখো, আমরা মধ্যমান নির্ণয় করতে হলে আগে আমাদের কী করতে হবে, এই গণসংখ্যার ভিতরে যে বড় সেটা হবে মধ্যমান। যেমন এখানে দেখো, আমরা উপর থেকে 2টা গড় বাদ দিই, নিচ থেকে 2টা বাদ দিলে থাকে কি 10 এবং 20 থাকে। এই 10 এবং 20-এর ভিতরে বড়কে, 10 এবং 20-এর ভিতরে বড় 20, তো এটা হবে এটাকে আমরা মধ্যমান হিসেবে ধরবো, ঠিক আছে। আর এই মধ্যক বরাবর এখানে এই যে মধ্যমানে আমরা আনুমানিক গড় হিসাবে এ ধরবো। কি ধরবো? আনুমানিক গড় হিসাবে এ ধরবো, ঠিক আছে। তো আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতি কিন্তু গড়ের সূত্র আছে। সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র হলো a প্লাস সামেশন fi/ui গুণ h। তো ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে এ আছে না, এই মানে কি আনুমানিক গড়। তো এখানে আমাদের আনুমানিক গড় প্রয়োজন হবে, তো আমরা এটাকে এ ধরবো। এই মধ্যমানের গড়ে, এই যেটা মধ্যমান, এই মধ্যমান গড়ে আমরা এই যেটাকে, এই 62টিকে আমরা এ ধরবো। এই কীভাবে ধরবো? এই যে গণসংখ্যার ভিতরে যে সংখ্যা সবচেয়ে বড়, এই সংখ্যা বড়কে 20, এই 20 বরাবর এই মধ্যমান গড়ে আমরা এ ধরবো এটাকে। তো এখানে টান দিয়ে আমরা লিখবো এ। ওকে, এবার আসো, এই যে এই গড় বরাবর এখানে আমরা দাব বিচ্যুতি গড়ে এখানে আমরা 0 লিখবো, ঠিক আছে। তো আমরা কি করব? প্রথমে গণসংখ্যার ভিতরে এই যেটা বড়, 20 বড়, এই 20 থেকে 10 থেকে 20 বড়, তো এই 20 গড় গণসংখ্যা এর মধ্যমানে আমরা ধরবো এ, আনুমানিক গড়ে ধরবো, এবং দাব বিচ্যুতি গড়ে আমরা 0 ধরবো। কি ধরবো? 0 ধরবো, ঠিক আছে। এখন দেখো, উপরে আসবে -1, -2, -3, তো আমরা লিখবো -1, -2, -3। যদি আরও থাকতো -4, -5, -6 লিখতাম। নিচে আসবে +1, +2, ফেলাস দেওয়ার প্রয়োজন নাই, কিছু না থাকলে ফেলাসই বোঝায়, +1, +2 বোঝায়, ঠিক আছে। তো আমরা বুঝলাম দাব বিচ্যুতি গড়ে এখানে আমরা যেটা মধ্যমান গড় ওইটাকে আমরা 0 ধরবো, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যমান গড়, এটাকে আমরা 0 ধরবো। উপরে হবে -1, -2, -3, নিচে হবে +1, +2, +3, মানে যদি থাকতো গড় আমরা +3, +4 আমরা লিখতাম। ওকে, এবার আসো এই গড়, এই যে fi/ui গড় আমরা কীভাবে নির্ণয় করবো? fi হলো তোমার, fi মানে কোনটা? এটা। আর ui মানে কোনটা? এটা। তো এই যে এটা f এর সাথে ui কি আছে? গুণ আছে। তো আমরা এই f এর যে মান 4, এই 4 এর সাথে -3 আমরা গুণ করব। দেখো, এখানে প্লাস আর মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস এখানে। আর 4 এর সাথে 3 গুণ করলে, 4 এর সাথে 3 গুণ 3 4 12 হবে এখানে। আর এখানে প্লাস, এই প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে 8 গুণ করলে 8 2 16। এখানে দেখো মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, 10 এর সাথে 1 গুণ করলে 10 একে 10। আর এখানে দেখো, 0-র সাথে যদি আমরা 20 গুণ করি, 0-র সাথে যদি 20 গুণ করি আমাদের আসবে 0। 0-র সাথে তুমি যদি 1 লাখ গুণ করো তাহলে 0 আসবে। এবার আসো, এই 12-র সাথে আমরা 1 গুণ করবো। 12-র সাথে যদি আমরা 1 গুণ করি, 12 একে 12 আসবে, কারণ এটা প্লাসের মান, কারণ এখানে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়। 12-র সাথে 1 গুণ করলে 12ই হয়, আর 6-এর সাথে 2 গুণ করলে 6 গুণে 12 হয়। ওকে, এখন আমরা এখানে এই যে এই গণসংখ্যার গড়ে শেষে আমরা কি লিখবো? মোটের গড়ে n লিখবো। n সমান এখানে কয়টা সংখ্যা এটা আমাদের যোগ করতে হবে। আর এখানে এই fi/ui এগুলো সবগুলো আমরা যোগ করব, সেজন্য আমরা এখানে লিখবো সামেশন। সামেশন মানে যোগফল, মানে মোট। সামেশন মানে হলো মোট। সামেশন এখানে কি? সামেশন fi/ui। তো আমরা fi/ui যোগ করব, সেজন্য fi/ui লিখবো, ইকুয়াল দিব। তো এগুলো সব আমরা যোগ করে, এই দুটো আমরা যোগ করে এই দুটো থেকে এগুলো বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা যে মান পাবো সেটাই হলো সামেশন। তো এখানে লিখতে হবে। তো আমরা গণসংখ্যাগুলোকে যোগ করি। 4 যোগ 8 যোগ কত হয়? 4 যোগ 8 যোগ 10 যোগ 20 যোগ 12 যোগ 6 আসে আমাদের 60। তো এখানে আমাদের গণসংখ্যা পেয়েছি আমরা 60। ওকে, এগুলো সব তোমরা যোগ করে এখানে n সমান 60 লিখবা। তো এই যে fi/ui এর মানগুলো আগে যোগগুলো আগে করবা, তারপর বিয়োগগুলো করবা। একটা কথা বলি, আগে বিয়োগ করবা না, আগে যোগগুলো করবা। যেমন 12 আর 12 যোগ করলে কত হয়? 24 হবে। তো আমরা 24 লিখলাম। এই 24 থেকে -10 বিয়োগ করবা, -10, তারপরে -10, তারপরে কি -16, তারপরে -12। তো অ্যান্সার যেটা আসবে সেটা এখানে লিখবা। অ্যান্সার কি আসছে? -14 আসছে, মানে -14, এই -14, ঠিক আছে। তো সামেশন fi/ui এর মান কত বলো তো? -14। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি লিখবো? আমাদের বলছে কি? বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র, ঠিক আছে। এখন আমরা লিখবো সুতরাং গড়, এই গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো গড়ের সূত্র কি বলতো? a প্লাস
সামেশন এই সামেশন এফ আই ইউআই নিচে হইব এন, নিচে কী হইব এন, এখানে গুণ হইব কি এইচ, গুণ হইব কি এইচ। ঠিক আছে, তো গড়ের সূত্র কি? গড়ের সূত্র হলো এক্স বার এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। ওকে, এই সূত্রটা আমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের নির্ণয় সূত্র। তো আমরা এই সমান সমানের সমান সমান দিব। এ মানে কি? এ মানে হলো আনুমানিক গড়। মুখস্থ করে ফেলো আমার সাথে। এ মানে কি? এ মানে হলো আনুমানিক গড়। দেখো এখানে বা অনুমিত গড় যেটা বলো আনুমানিক অথবা অনুমিত গড়। এখন এই সমান সমান আমরা কত পেয়েছি বলো তো? 62 পেয়েছি। আর এই গড় কোথায় নির্ণয় করব? কিভাবে নির্ণয় করব? এই গণসংখ্যা যেটা সবচেয়ে বড় সেটা এখানে বড় কি বলো তো? গণসংখ্যার ভিতরে 20 বড়। এই 20 বরাবর 20 গড় বরাবর এই মধ্যমানের আমরা এ ধরবো। মধ্যমানকে কি ধরবো? এ ধরবো। ঠিক আছে, তো এখানে দেখো এই সমান সমান কত? 62। তো আমরা এই সমান সমান এই 62 লিখবো। এই ফেলাসের ফেলাস দেখো এই সামেশন এফ আই ইউ এর মান কত হয়েছে? সামেশন এফ আই ইউ এর মান হয়েছে -14। এই -14 লিখবা। এন, এই এন মানে কি? এন মানে মোট গণসংখ্যা কত? 60 গুণের গুণ এইচ। এইচ মানে কত? এইচ মানে হলো শ্রেণীব্যক্তি। এইচ মানে কি বলো তো? শ্রেণীব্যক্তি। এইচ কীভাবে নির্ণয় করা হয় বা শ্রেণীব্যক্তি কীভাবে নির্ণয় করা হয়? দেখো এখানে 45 থেকে 49, 45 থেকে কত? 49। তারপর দেখো 45 থেকে 49, তারপরে 50 থেকে 54, মানে আরেকটা গড় নিচে নামার ক্ষেত্রে এক যোগ হয়েছে। তার 54 থেকে 55 মানে হলো আরেকটা গড় যখন লিখছি তখন তৃতীয় গড় যখন লিখছি এক যোগ করে লিখছি, কারণ 54 সাথে আমরা এক যোগ করলে 55 হয়। 55 থেকে 59, 59 থেকে আবার এক যোগ করে 60 লিখেছি এখানে। তো যখন আমরা এরকম এক যোগ করে নামাবো তখন আমরা এই যে 45 থেকে 49 এটা সহ ধরবো, মানে 45 থেকে 49 শ্রেণী ব্যবধান কত সেটাকে বলে এইচ। ওকে, তো এই 45 থেকে 49 শ্রেণী ব্যবধান কত? 45 সহ গুনতে হবে। 45, 46, 47, 48, 49 কত হয়েছে? 5। তো আমরা এইচ মানে কত পেয়েছি বলো? 5 পেয়েছি। দেখো 50 থেকে 54 তাও 5, 50, 51, 52, 53, 54 5 আসছে। যদি আমরা প্রত্যেকটা ঘরে এক যোগ না করে যদি নিচে নামাইতাম, যেমন এখানে 45 থেকে 49, এখানে যদি আবার 49 থেকে লিখতাম তাহলে কিন্তু আমরা এই 45 থেকে গুনতে পারতাম না। আমরা গুনতাম কি? 46, 47, 48, 49। ঠিক আছে, এরকমই তো। আর এখানে এসি তো তোমার এইচের মান হয়তো তোমার 4। এখানে আমরা এটা সহ এই যে 45 সহ গুনলাম কেন? কারণ কি প্রত্যেকটা ঘরে নিচে নামছে এক যোগ হয়ে নামছে। ঠিক আছে, সেজন্য আমরা এই প্রথম সংখ্যা সহ গুনবো। কেমন? 45, 46, 47, 48, 49। ঠিক আছে, তো এখানে শ্রেণী ব্যবধান কত হয়েছে? 5 হয়েছে। এখানে এই 5 লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার বলতেছি, যখন তোমরা এখানে 49 থেকে 50 হয়েছে, এখানে 50 হওয়ার কারণে এক যোগ হয়ে বেরোইছে না এখানে। তো আমরা যখন এক যোগ হয়ে এখানে 50 হবে বা 66 হবে, যেটা হোক এক যোগ হয়ে যদি নিচের ঘরে বসে তাহলে আমরা ওই প্রথম সংখ্যা সহ গুনবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। সমান সমানের সমান সমান দিব। এই 62 লিখবো, এই যোগের যোগ দাও। ঠিক আছে, এখন দেখো তুমি কি করবা? এই 5-এর সাথে এই -14 কি হবে? গুণ হবে। তো 5-এর সাথে -14 গুণ করলে কত হবে আমরা দেখি। তো আমরা 5 গুণ -14 কত আসছে? -70 আসছে। এই -70 এখানে এই 5-এর সাথে -14 গুণ করলে -70 আসবে। -70কে আমরা 60 দ্বারা কি করব? গুণ করব, সরি ভাগ করব। তো ভাগ 60 কত আসছে? 1 দশমিক, এখানে দশমিক কিন্তু দেখতে হবে। -1.666 এরকম। তো আমরা লিখবো -1.17 লিখবো এখানে। ঠিক আছে, একবার লিখবো। তো কি লিখবো এখানে? দেখো এখানে যেমন মাইনাস আছে, মাইনাস কি 1.16 আছে না? তো আমরা 6 না লিখে 7 লিখবো। ঠিক আছে, 7। তো এখানে দেখো ফেলা আছে মাইনাস, তো দুটোটা মিলে গেছে না? তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। ঠিক আছে, এখন দেখো এই 62 লিখবো। আর এই ফেলাসের সাথে মাইনাস গুণ হবে। ফেলার সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস। এই ফেলার সাথে মাইনাস আমরা গুণ করবো, ফেলাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস। আর এখানে আমরা 1.17। এখন এই 62 থেকে 1.17 আমরা বাদ দিব। তো আমরা লিখবো 62 মাইনাস 1.17 বাদ দিলে আমাদের আসবে 60.83। তো আমরা পাবো 60.83। ওকে, এখানে আমরা প্রায় লিখে দিব, কারণ কি দশমিক সংখ্যা আছে, তো এই জন্য আমরা প্রায় লিখে দেবো এখানে। ঠিক আছে, ওকে, দশমিক পর অনেক সংখ্যা আছে সেজন্য আমরা প্রায় লিখে দেবো। তো 60.83 মানে 83 তো বলা যাবে না, 83 বলতে হবে। ঠিক আছে, এর হলো আমাদের উত্তর। তো আমরা লিখবো নির্ণয় গড়। সুতরাং নির্ণয় গড়
এক্স বার ইকুয়াল টু কত বলো তো 60.83 ফেরায়। বুঝছো? আসলে তোমরা বুঝতে পেরেছো? এটা হলো তোমার গড় নির্ণয়। গড় কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদেরকে দেখাইলাম। যদি ভিডিওটি না বুঝতে পারো তারপরে আবার টেনে দেখো, তাহলে তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তো গড়ের সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র হলো এক্স বার এক্স, এই যে উপরে দাগটা রেখে বলো বার, এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। ওকে, এবার আসো আমরা নির্ণয় করবো খ নম্বরটা। খ নম্বর কী বলছে? মদ্যক নির্ণয় করো। তো আমরা এখন মদ্যক নির্ণয় করবো। এখন একটা জিনিস মনে রাখবা, এই মদ্যক নির্ণয় করতে হলে আমাদের আগে এই ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। মদ্যক নির্ণয় করতে হলে আমাদের কী লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ঠিক আছে? তো এই সারণী থেকে, এগুলো তো সারণী আঁকা, এই সারণী থেকে মদ্যক নির্ণয় করতে হলে সূত্র একটা হয়। আবার যদি ঢালা থাকতো, যদি এখানে সারণী না থাকতো, তখন যদি মদ্যক নির্ণয় করতে বলতো তাহলে আরও সূত্র আরেকটা হইতো। বুঝছো? তো এই সারণী থেকে যখন তুমি মদ্যক নির্ণয় করবা, এই মদ্যকের সূত্র হলো তোমার এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। তো আমাদের এই মদ্যক নির্ণয় করতে হলে, সারণী থেকে মদ্যক নির্ণয় করতে হলে আমাদের আগে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হবে। বুঝছো? ক্রমযোজিত গণসংখ্যা তোমার মদ্যক নির্ণয়ের জন্য লাগে এবং অজীব রেখার জন্য লাগে। ঠিক আছে? অজীব রেখার জন্য কি লাগে বলো তো? কোন সারণী লাগে? ক্রমযোজিত গণসংখ্যা লাগে। মদ্যক নির্ণয়ের জন্য কি সারণী লাগে বলো তো? ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ঠিক আছে? তো চলো আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করি। আর এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হলে আমাদের 3টা গড় লাগবে। পাশাপাশি গড় হবে 3টা। যেমন প্রথমে শ্রেণীব্যাপ্তি, এখানে শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা হবে, তারপর শেষ হবে ক্রমযোজিত গণসংখ্যা। আর এখানে নিচে নিচে গড় হবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা দিব, তার সাথে একটা বাড়ায় দিব। ঠিক আছে? ওকে, তো তোমাদের সুবিধার জন্য, মানে ভিডিও যাতে বড় না হয় সেজন্য আমি এগুলো এঁকে রেখেছি। তো লিখবা তোমরা খ নম্বরে মদ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তুমি কি নির্ণয় করবা? মদ্যক নির্ণয় করবা, সেজন্য লিখবা মদ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তো গড় কয়টা? 3টা। পাশাপাশি গড় 3টা, 1 2 3টা হবে। নিচে নিচে কয়টা হবে? এখানে তোমার দেওয়া আছে 7টা, তুমি 7টা গড় আঁকবা। 1 2 3 4 5 6 7, 7টা আঁকবা। তো প্রথম গড়ের নাম কি দেওয়া আছে এখানে? প্রথম গড়ের নাম হলো শ্রেণীব্যাপ্তি। তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি দিয়ে এই মানগুলো আমরা বসাবো নিচে নিচে। ঠিক আছে? মানগুলো আমরা নিচে নিচে বসাবো। দ্বিতীয় শ্রেণীতে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 4 8 10। তো আমরা লিখবো দ্বিতীয়বার 4 8 10 20 12 6 লিখবো। ঠিক আছে? তো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে লিখবো? এই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখো গণসংখ্যা দিয়ে তাকাইতে হবে। এখানে গণসংখ্যা কী আছে? প্রথমে 4 আছে, তো আমরা এখানে 4 লিখবো। ঠিক আছে? এখানে যদি 10 থাকতো আমরা এখানে 10 লিখতাম, 20 থাকলে 20 লিখতাম। তো এখানে যেমন 4 আছে প্রথম গড়ে, তো আমরা এখানে 4 লিখবো। এই 4-এর সাথে এই যে দ্বিতীয় গড় যোগ করবো, গণসংখ্যার সাথে যোগ করবো। ক্রমিক গণসংখ্যার প্রথম গড় আর দ্বিতীয় গড় হলো গণসংখ্যার। বুঝছো? তো 4-এর সাথে এই 8 যোগ করবো, 4-এর সাথে 8 যোগ করলে হবে 12। ওকে, এই 12-এর সাথে আমরা 10 যোগ করবো, 12-এর সাথে 10 যোগ করলে হবে 22, 22-এর সাথে আমরা 20 যোগ করবো, 22-এর সাথে 20 যোগ করলে হবে 42, 42-এর সাথে 12 যোগ করলে হবে 54, 54-এর সাথে আমরা 6 যোগ করলে হবে 60। তো এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমাদের কইছি মদ্যক নির্ণয় করার জন্য, তো আমরা লিখবো এখানে n সমান সমান, এখানে n সমান সমান কত বলো তো? 60। তো আমরা এখানে n সমান সমান কত? 60। n সমান সমান হলো মোট গণসংখ্যা বোঝায়। বুঝছো? তো এখানে n সমান সমান কত পেয়েছি? আমরা 60 পেয়েছি। এবং n/2 মানে আমরা এই যে আমরা তো মদ্যক নির্ণয় করব। মদ্যক মানে কি? মাঝখানের মানগুলো নির্ণয় করা। তো আমরা এই যে গণসংখ্যাকে আমরা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা 70 পেলে 70-কে 2 দ্বারা ভাগ করতাম, 80 পেলে 80-কে 2 দ্বারা ভাগ করতাম, 100 পেলে 100-কে 2 দ্বারা ভাগ করতাম। ঠিক আছে? এটা মদ্যকের বেলা, অন্য কোনো ক্ষেত্রে হবে না এটা। তো কেন n-কে 2 দ্বারা ভাগ করব? কারণ এটা আমরা মদ্য করতেছি। ঠিক আছে? তো এবং n/2 মানে হলো n-কে 2 দ্বারা ভাগ করব। তো n মানে কত? 60, 60-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 30 হবে। তো 30তম পদে এই মদ্যকের অবস্থান। তো আমরা লিখবো সুতরাং মদ্যক 30তম পদ। মদ্যক কততম পদ? এটা হচ্ছে 30তম। তো মদ্যক 30তম পদ। এখানে যদি 40 থাকতো তো আমরা লিখতাম মদ্যক 40তম পদ। এখানে যেহেতু 30 আছে তো আমরা লিখবো সুতরাং মদ্যক 30তম পদ যার অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে। এটা কীভাবে পেলাম? দেখো এখানে এই যে কততম পদ পেয়েছি আমরা? 30তম পদ পেয়েছি। মদ্যক হলো 30তম পদ। আমরা দেখো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করছি, এখান থেকে আমরা বের করব মদ্যক 30তম পদে। দেখো এখানে এই 12 ভিতরে কি, দেখো 4-এর ভিতরে কি 30 আছে? না। এই 12-এর ভিতরে 30 আছে? না। 22-এর ভিতরে 30 আছে? না। 42-এর ভিতরে 30 আছে? হ্যাঁ আছে। তো আমরা এই 42-এর ভিতরে আমরা 30 পেয়েছি। তাহলে এই বরাবর যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে সেটা হলো তোমার
অবস্থান মানে হলো 30তম পদের অবস্থান। তো আমরা 30তম পদের অবস্থান কত পেয়েছি, শ্রেণী পেয়েছি কত, 60 থেকে 64। তো এখানে 60 থেকে আমরা 64 লিখব, 60 থেকে 64 শ্রেণীতে। তো মধ্যক 30তম পদ যার অবস্থান, মধ্যক 30তম পদ যার অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে। তো সুতরাং মধ্যক শ্রেণী কত, এই মধ্যক শ্রেণী কত বলো তো, 60 থেকে 64, 60 থেকে 64। তো আমরা লিখব সুতরাং মধ্যক শ্রেণী 60 থেকে 64। ওকে, যদি তোমাদের এরকম থাকতো 30 না থাকে, যদি বলতো 20, তাহলে তোমরা কীভাবে নির্ণয় করতা, তো মধ্যক 20তম পদের মধ্যক 20তম পদের পদ যার অবস্থান, 20তম পদ কোথায় আছে দেখো, 4 ভিতরে 20 আছে না, 12 ভিতরে 20 আছে না, 22 ভিতরে 20 আছে, হ্যাঁ আছে। তো এখানে দেখো আমরা এই যে এই শ্রেণী হবে তোমার মধ্যক শ্রেণী, বুঝছো। তো আমাদের এখানে 30 পেয়েছি আমরা, তো এখানে 60 থেকে 64 শ্রেণী হলো মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী হলো 60 থেকে 64 শ্রেণী। তো সুতরাং এই মধ্যক সূত্র লিখবো আমরা, সুতরাং মধ্যক L + n/2 - fc গুণ h/fm, এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। তো আমরা সমান সমান দিব, দেখো এই L আমরা এখানে টান দিয়ে লিখতে পারি, এখানে এই L মানে কি বলতো, L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এবং L মানে কি বলতো, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তোমাদের অনেক পরীক্ষাতে আসে, কতে এগুলো আসে বেশি, যে মধ্যক শ্রেণীর মধ্যকের নির্ণয় সূত্রটি লেখো চলকের পরিচয় সহ। তো L মানে কি বলতো, L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। দেখো এই মধ্যক শ্রেণীটা, এটা নিম্নসীমা কত, 60। তো আমরা এখানে L সমান কত লিখবো, 60 লিখবো। n/2 মান তো পেয়েছি, দেখো n/2 মান কত পেয়েছি, 30 পেয়েছি। তো লিখবো n/2 = কত, 30। ঠিক আছে, এবার আসো তারপরে আমাদের fc মান দরকার আছে, তো আমরা fc লিখি। fc মানে কি, fc মানে কি বোঝায় এখানে, তো এখানে fc মানে বুঝাইতেছে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মানে fc মানে হলো মধ্যক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা বলো তো, এখানে দেখো মধ্যক শ্রেণী এই যে 60 থেকে 64 শ্রেণী না, এই মধ্যক শ্রেণীর তার পূর্ববর্তী মানে কি আগে, এটা হলো মধ্যক শ্রেণী পূর্ববর্তী মানে কি, পূর্ব মানে কি আগে, এই আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা এটা। আবার বলতেছি, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, বুঝছো, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর তার পূর্ববর্তী মানে এটা, এই শ্রেণীর কথা বুঝেছি, এই শ্রেণীর যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা কোনটা, এটা তো যোজিত গণসংখ্যা, কারণ যোজিত গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা একই কথা। তো এটাকে বলা হয় যোজিত গণসংখ্যা, এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। তো কত আছে বলো তো, 22। তো আমরা এখানে লিখবো 22, fc মানে কত, 22 লিখবো। তারপরে আসো fc, h মানে কি, শ্রেণীব্যাপ্তি, h মানে কত, শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত দেখো, 45 থেকে 49, 49 এবার 60 আসছে, তো মানে এক যোগ করে বেড়েছে, তার জন্য আমরা এই 45 থেকে গুনবো, 45, 46, 47, 48, 49। শ্রেণীব্যাপ্তি হলো তোমার 5, তো আমরা এখানে লিখবো 5। তারপরে হচ্ছে fm, এই fm মানে কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। fm মানে কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। দেখো এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত বলতো, 20। তো আমরা 20 লিখবো, fm মানে হলো 20। তো এখন আমরা মানগুলো বসাই দিই, L মানে হলো 60, লিখবো 60, যোগের যোগ n/2, এই n/2 মান কত বলো, 30 লিখবো, মাইনাসে মাইনাস। fc মানে কত, 22 লিখবো। তারপরে গুণের গুণ, h মানে কত, h মানে শ্রেণীব্যাপ্তি মানে 5, আর fm মানে কত, fm মানে 20। ঠিক আছে, সমান তো এখন আমরা ক্যালকুলেশন করবো, এই 60-এর 60 লিখবো, এই যোগের যোগ দিব, আগে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। এই 30 থেকে আমরা 22 বিয়োগ দিব, 30 থেকে 22 বিয়োগ করলে থাকে 8, এই গুণের গুণ, তারপরে 5-এর 5, 20-এর 20। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, এই যে এই 8-এর সাথে আমরা এখানে যোগ আছে, গুণ আছে, কার কাজ আগে করবো, গুণের কাজ আগে করবো। এই 8-এর সাথে আমরা 5 গুণ করবো, 8-এর সাথে কত গুণ করবো, 5 গুণ করবো। অথবা তোমরা এই কাজও করতে পারো, 5কে 20 দ্বারা ভাগ করো, 5কে ভাগ করো 20 দ্বারা। ঠিক আছে, ভাগ করেছি, তার সাথে আমরা 8 কি করব, গুণ করব, গুণ 8 দাও, তারপরে যোগ করব কত, 60, যোগ 60 কত আসছে বলো তো, 62। তো এখানে আসতেছে আমাদের 62, অ্যান্সার 62। তুমি এভাবে করলে হবে, দেখো আরেকভাবে করতে পারো, 5 কত, 40, 5 কত মানে 8 গুণ 5, 40, 40কে 20 দ্বারা ভাগ করলে কত হয়, 2 হয়, 2কে 60 দ্বারা যোগ করলে কত হবে, 62 হবে। তো এখানেও 62 আসছে। ঠিক আছে, তো আমরা লিখবো সুতরাং মধ্য হলো 62, তোমরা লিখে দিবা সুতরাং মধ্য হলো 62। ওকে, তারপরে তোমাদেরকে প্রচুরক নির্ণয় করে দেখাবো। দেখো প্রচুরক নির্ণয় করো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এই গড়টাকে আঁকতে হবে। আমরা হোপ এই গড়টি আঁকবো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আঁকবো,
তারপরে এখানে আমরা নির্ণয় করব কি, এখানে প্রচুরক মানে কি, প্রচুরক মানে সবচেয়ে বেশি সংখ্যা, যে গড়ে বেশি সংখ্যা আছে তাকে তো প্রচুরক বলে নাকি। তো এখানে দেখো এটা এই গড়ে তোমার 4 বার আসছে, 54 থেকে 50 থেকে 54 বার, 50 থেকে 54, এখানে 8 বার আসছে গণসংখ্যা, এখানে 55 থেকে 59 10 বার আসছে, তারপরে 20 বার আসছে, তারপরে 12 বার, তারপরে 6 বার। এখন বলো তো প্রচুরক এখানে কোনটা হবে? এখানে তুমি অবশ্যই ধরতে পারছো যে প্রচুরক হবে 20। কেননা এই 20 বার আসছে এখানে, দেখো 60 থেকে 64 শ্রেণীতে 20 বার গণসংখ্যা আসছে, ঠিক আছে, মানে সবচেয়ে বেশি সংখ্যা হলো এই 20। তো প্রচুরক মানে হলো যে সংখ্যার বারবার আসছে, মানে বেশি আসছে তাকে প্রচুরক বলে। যেমন এই এখানে ভিতরে এই গণসংখ্যার ভিতরে সবচেয়ে বেশি আসছে 20, তো 20 হলো প্রচুরক। তো প্রচুরক শ্রেণী কত? 60 থেকে 64। আর আমরা জানি প্রচুরক নির্ণয়ের সূত্র কি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তো চলো আমরা প্রথমে এই সারণী রাখবো। তো প্রথমে তোমরা লিখবা প্রচুরক নির্ণয়ের সারণী লিখে তারপরে যেভাবে তোমাদের প্রশ্ন দেওয়া আছে সেভাবে তোমরা লিখবা। তারপরে লিখবে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কত বলো তো? 20 আছে এখানে। তো গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে, যা 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। সুতরাং প্রচুরক শ্রেণী কত? 60 থেকে 64, এটা লিখবা। তারপরে আমরা জানি এই প্রচুরক সূত্র লিখবা, আমরা জানি প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তো এখানে তোমরা টান দিয়ে এখানে লিখবে এখানে, ঠিক আছে। এখানে L প্লাস মানে L ধরবা, L মানে কি? L মানে হলো তোমার প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কোনটা? এটা নিম্নসীমা কত? 60। তো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত বলো তো? 60। যদি বলতো প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা তাহলে 64 হতো, ঠিক আছে। তো L মানে কি? L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? 60। এই প্রচুরক শ্রেণীটা নিম্নসীমা হলো 60 লিখবা। তারপরে F1, আমরা F1 মানে নির্ণয় করবো। F1 মানে কি? F1 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত? 20। তো আমরা লিখব 20 প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। ওকে, পূর্ব মানে কি? আগে। তো এখন 20 থেকে 10 বাদ দিলে কত থাকে? 10 থাকে। এবার আসে F2 মানে কি? প্রচুর শ্রেণীর গণসংখ্যা, এই যে F2 মানে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। তো আমরা লিখব প্রচুর শ্রেণীর গণসংখ্যা 20 মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? পরবর্তী মানে পরে মানে 12, ঠিক আছে। এখন দেখো 20 থেকে 12 বাদ দিলে কত থাকে? 8 থাকে। আর H তো তোমরা জানো শ্রেণীব্যাপ্তি, এখানে শ্রেণীব্যাপ্তি কত বলো তো? 5, কারণ 45 থেকে 49, 45, 46, 47, 48, 49, ঠিক আছে, এখানে 5 হবে। অনেকে এখানে 4 ধরে, কারণ 45 ধরে না। কেন ধরে না? কারণ 45 তো এখানে আছে, তো 46, 47, 48, 49 এটা ধরে না, এভাবে না। কারণ তুমি এই 45 সহ ধরতে হবে। কেন ধরবা? কারণ এই 45 থেকে 49, তারপর বলছে 50 থেকে 54, কারণ এই গড়ের পরে গড়ে লিখছে আর 1 যোগ করছে। এই গড় থেকে যখন পরের গড় গেছে 1 যোগ করে লিখছে, ঠিক আছে। সেজন্য আমরা প্রথম গড় সহ গুনবো। তো এস মানে হলো শ্রেণীব্যাপ্তি মানে 5। এবার আসলে সমান দিয়ে L মানে কত? 60 লিখবো, যোগের যোগ দাও। F1 মানে কি? F1 মানে হলো তোমার 10 লিখবো। F1 মানে কত? 10 লিখবো, ফেলাসে ফেলাস। F2 মানে কত? 8 লিখবো, গুণের গুণ। H মানে কত? শ্রেণীব্যাপ্তি মানে 5, ঠিক আছে। এবার 60 লেখো, যোগে যোগ লেখো। এই দেখো এখানে আমরা কি করবো? 10 লিখবা, 10-এর সাথে 8 যোগ করলে কত হবে? 18 হবে, গুণের গুণ, আর এই 5-এর 5, ঠিক আছে। এখন তুমি কি করবা? এই 10-এর সাথে আমরা এই 5-এর সাথে 10 গুণ করবো। 5 10 কত? 60, 5-এর সাথে আমরা 10 গুণ করবো। 5 10 50, 50কে আমরা 18 দ্বারা ভাগ করব। তো 5 গুণ কত? 10 মানে হলো 50, 50কে আমরা 18 দ্বারা ভাগ করলে আমাদের আসে এরকম। তারপর আমরা 60 যোগ করে দেবো, একসাথে করে দেবো, যোগ 60, যোগ কত? 60 আসলে আমাদের এখানে মান আসতেছে 62.777। তো আমরা 62.78 ধরবো, ঠিক আছে। তো 62.78 ধরবো, কারণ কি এখানে দেখো 7-এর পরে 7 আছে, তো আমরা 7-এর পরে এখানে 7 একটা লিখবো, তারপরে 7-এর পরে যেমন এখানে 7 লিখছে, তো আমরা 1 বেশি লিখবো, মানে এখানে 62.77 না, 7 তো আমরা লিখবো 62.78 লিখবো আর কি। তো 62.78, ওকে। এটা হচ্ছে প্রায় কত? প্রায়, ওকে। তো আমরা লিখবো, সুতরাং তোমরা এখানে লিখবা, সুতরাং নির্ণয় প্রচুরক হলো 62.78 প্রায়, ওকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 3টা অঙ্ক ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। এটা হলো ছক, মানে যদি সারণী দেওয়া থাকে ওই সারণী থেকে সংক্ষিপ্ত গড়, মধ্য, প্রচুরক নির্ণয় করো কীভাবে, এটা তোমাদের দেখাইলাম। তোমরা যদি বলো পরবর্তী ভিডিও কি তোমরা চাও যে যেগুলো তোমাদের ডালা থাকে, ওই ডালা থেকে তোমাদের কীভাবে গড় নির্ণয় করতে হয়, মধ্য নির্ণয় করতে হয়, প্রচুরক নির্ণয় করতে হয়, যদি চাও তাহলে কমেন্ট করে জানাও।